আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটু ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। কারণ কি, ইন্ডেক্সটা নিয়ে কথা বলার মেইন কারণটাই হচ্ছে আমরা সকলেই আশা করেছিলাম আগের যেটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল, যে পয়েন্টটা থেকে ইন্ডেক্সটা ঘুরে নিচের দিকে চলে এসেছে, ঠিক ওইটা যখন ব্রেকআউট করে আবার যখন কারেকশন শুরু হলো ইন্ডেক্সে, সেই পয়েন্টে এসে বাধা পাবে এবং আমরা সবাই খুব আশা করেছিলাম যে এখান থেকেই ইন্ডেক্সে একটা ভালো মুভমেন্ট আসবে। বাট এই পয়েন্টে আসলে আমরা ওই রিভার্সাল ক্যান্ডেল পেলাম, যে আজকে সারাদিনই দো টানার ভেতর দিয়ে যাচ্ছে আর কি মার্কেট, এরকম মনে হচ্ছিল। এটাকে যদি আমরা ভাগ করি বা একটু ব্রেক ডাউন করি, ব্রেক ডাউন করলে আওয়ার চার্টে আমরা দেখবো যে এই পয়েন্টটা থেকে, ঠিক এই পয়েন্টটা থেকে দেখেন প্রথমে ইন্ডেক্সে একটা বড় রেড ক্যান্ডেল আসলো। এইটা প্রথমে কি ছিল, একটা গ্যাপ আপ ওপেনিং ছিল, একটা গ্রিন ক্যান্ডেল ছিল। ঠিক গ্রিন ক্যান্ডেলটা সময়ের সাথে সাথে আস্তে 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 রেড হয়ে দিন শেষে রেড দিয়ে ক্লোজ হয়েছে। আজকে যেটা ছিল এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এইটা বড়জোর এমনও হতে পারে এইটার রেশ আগামী পরশুদিন যখন হচ্ছে মার্কেট ওপেন হবে, অর্থাৎ মঙ্গলবারে, সেই দিনও কিন্তু এর রেশ সামান্য পরিমাণে থাকতে পারে। বাট দিন শেষে আমি এই ক্যান্ডেলটাকে পজিটিভই আশা করব। আর এটা কেন হয় সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে যে মার্কেট কখনো স্ট্রেট উপর দিকে যাবে না। এটা খুব স্বাভাবিক একটা নিয়ম। প্রথমে মার্কেটটা কিছুটা উপরে যাবে, সব লিড করে দিলাম। প্রথমে মার্কেটটা একটু উপরে যাবে, তারপরে একটু কারেকশন নেবে, তারপরে আবার উপরে যাবে, তারপরে আবার একটু কারেকশন নেবে, এভাবেই মার্কেট আস্তে আস্তে আগাবে। ঠিক এখানেও কিন্তু সেম প্যাটার্নেই মার্কেট মুভ করেছে। এখানে দেখেন সেম প্যাটার্ন, একটু উপরে গেছে, একটু রেড ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল রেড দিয়েছে, তারপরে আবার একটু উপরে গেছে, তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ক্যান্ডেল রেড দিয়েছে, তারপর আস্তে আস্তে মার্কেট উপরে দিয়ে গেছে, আবার একটা কারেকশন। ঠিক সিমিলার প্যাটার্ন কিন্তু এখানেও হবে। আচ্ছা, এটা আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম কিনা যদি আমরা বলি, তাহলে বুঝে হ্যাঁ, আপনারা যারা খুব ডিপলি মার্কেটটাকে নিয়ে অ্যানালাইসিস করেন তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পেরেছেন। কারণ কি, আমিও আমার যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আমি বলেছিলাম যে এখান থেকে একটা সামান্য একটা কারেকশন দেখেন, বোঝাই যাচ্ছে এই যে এখানে একটা রেড হচ্ছে গ্রিন ক্যান্ডেল ছিল, তারপরে সামান্য একটা কারেকশনের ট্রেন্ড আমি মানে মার্ক করেছি এবং বলেছি যে এই যে 5557 এর নিচে আপাতত মার্কেটটা যাচ্ছে না। সিমিলারলি প্যাটার্নে এটা ক্লোজ করেছে। এখন আমাদের করণীয় কি, মার্কেটে যে সকল শেয়ারগুলো অতিরিক্ত মাত্রায় কারেকশন হয়ে আছে, কারণ আমরা বুঝতে পারছি যদি এইটা আপট্রেন্ড কনফার্ম করে, তাহলে কিন্তু আমাদের দুইটা টার্গেট থাকবে। একটা থাকবে যে এই যে ক্যান্ডেলটা ছিল যেখান থেকে মার্কেট ব্যাক করেছে, এই পয়েন্টটাকে আমরা টাচ করব। এই টাচ করার পরে তারপর চেষ্টা করব এটাকে ব্রেকআউট করার, অথবা এটা পুল ব্যাক করে আবার নিচের দিকে নামবে। তার মানে আপাতত যদি আমরা দেখি যে মঙ্গলবারে যদি মার্কেটটা এখান থেকে ব্যাক করার চেষ্টা করে, তাহলে নেক্সট টার্গেট থাকবে এই 6700 প্লাস, বা 6000 প্লাস, বা 6224 প্লাস, বা এই রকম রেঞ্জের কাছাকাছি মার্কেটটা প্রথমে আসবে। তারপরে কিছু যদি রেজিস্ট্যান্স ফেস করে, যদি স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করে, তাহলে হয়তো কারেকশন নিয়ে নিচের দিকে আসবে। এবং যদি স্ট্রং রেজিস্ট্যান্স ফেস না করে, তাহলে হয়তো এটাকে ব্রেক করে উপরের দিকে চলে যাবে। এই তো অপশন। তার মানে এখান থেকে রিভার্স করলে নেক্সট টার্গেট হচ্ছে আমার এইটা। এইটুকু তো আমরা সবাই বুঝতে পারতেছি, এবং মোটামুটি আমার ধারণা যে আপনি মোটামুটি বুঝতে পারবেন। আচ্ছা, সো এই সময়টাতে আজকে যে স্টক গুলো মুভ করলো, আজকে তো কারেকশনের একটা প্যাটার্ন ছিল। এর ভেতরে কিছু স্টক ভালো করেছে, কিছু স্টক খারাপ করেছে, ম্যাক্সিমাম স্টকই হয়তো রেট এসেছে, কিছু কারেকশন ফেস করেছে। আবার কিছু কিছু স্টক ছিল যেগুলো হচ্ছে অলরেডি কারেকশন ফেস করতেই ছিল এই টোটাল ট্রেন্ডের ভেতরে, সেগুলো আরো বেশি মাত্রায় কারেকশন ফেস করেছে। এখন দেখেন, কম বেশি সব স্টকে কারেকশন আসবে, বাট কারেকশনটাকে বোঝার জন্য আপনার হাতে থাকা স্টকটাকে অত্যন্ত গভীরভাবে চিন্তা দিয়ে আপনাকে দেখতে হবে যে আপনার এন্ট্রি যখন নিয়েছেন তখন ভুল ছিল কিনা। আচ্ছা, সেই ভুলটা যদি থাকে সেটাকে কন্ট্রোল করার কোনো সুযোগ আছে কিনা, এইরকম করে আপনাকে আসলে টোটাল জিনিসটা বুঝতে হবে। আমরাও দেখবো আজকে যে এখান থেকে যতগুলো স্টক আছে, এখান থেকে যে স্টক গুলো আছে, এখান থেকে কয়েকটা স্টক নিয়ে আজকে আমরা কথা বলবো। অলরেডি আপনারা ট্যাগ লাইনে দেখতে পেরেছেন যে আমরা কোন কোন স্টক গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো, সেই ট্যাগ লাইন দেখে আপনারা এখানে এসেছেন। সো আমরা হচ্ছে স্পেসিফিক কোন একটা স্টকে যাওয়ার আগে স্বাভাবিকভাবে, যেহেতু আমরা বিভিন্ন ধরনের কোর্স করাই, বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করি, তো সেরকমই একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে
আগামী মাসে আমরা একটা ওয়ার্কশপ করতে যাচ্ছি। এই ওয়ার্কশপটা হচ্ছে ছোট ওয়ার্কশপ। তো আমি একটা ডিসিশন নিলাম যে, অবশ্যই আমি আমার টিমের সাথে গতকাল মিটিং এ কথা বলেছি, ডিসিশন নিলাম যে আমরা টোটাল কোর্সটাকে কয়েকটা ভাগে ভাগ করব। ভাগ করে ছোট ছোট পোর্শন গুলোকে আমরা নিয়ে আলোচনা করব। এই ছোট ছোট পোর্শন গুলো থেকে যার যে পোর্শনটুকু দরকার, সে সেই পোর্শনটুকুর জন্য পে করবে। তো পাচ্ছেন যে এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, এটাও একটা শুক্রবার, শুক্রবার রাত 9টায়। এরপরে 20শে সেপ্টেম্বর, এটাও শুক্রবার রাত 9টায়। 21শে সেপ্টেম্বর, এটা শনিবার, যেটা রাত 9টায় হবে। তার মানে আমরা সবগুলো শুক্রবারে রেখেছি ওয়ার্কশপ। টোটাল 3 দিনের একটা ওয়ার্কশপ। প্রত্যেকটা ওয়ার্কশপের সময় হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা করে। এবং এই ওয়ার্কশপে আমরা এবার আলোচনা করব হচ্ছে মার্কেট স্ট্রাকচার নিয়ে। আমরা আলোচনা করব মার্কেট স্ট্রাকচার নিয়ে। এবং এই ওয়ার্কশপের ফিও আমরা ধরেছি একদম সিম্পল। মানে যেটা মনে করেন যে আপনি কোনো একটা রেস্টুরেন্টে গেলে বা অফিসের পার্টিতেই খরচ করেন, এরকম একটা, যাতে আপনার কোনো বোঝা মনে না হয়। সেটা হচ্ছে অনলি 1500 টাকা। যারা আমাদের সাথে এই ওয়ার্কশপটা করতে চান, তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন। ওয়ার্কশপের রেজিস্ট্রেশন ফর্ম এবং কি কি নিয়ে আমরা কথা বলবো, সেটা এই ভিডিও ডিসক্রিপশনে এবং আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা আমাদের ওয়ার্কশপের ডিটেলস দেখে নেবেন। কিছু টপিক থাকে যেগুলো আসলে আমরা পাবলিকলি বলতে পারবো না, সেগুলো সিক্রেটই থাকবে। ওয়ার্কশপে ঢোকার পরে আপনারা সেগুলো বুঝতে পারবেন। তো এই মুহূর্তে আমরা কথা বলবো হচ্ছে মিডল্যান্ড ব্যাংক নিয়ে। মিডল্যান্ড ব্যাংক যদি আমরা দেখি আজকের দিনের অলরেডি শেয়ারগুলোর মধ্যে একটা, সো এইখানে আমরা একটা ডবল বটম দেখেছিলাম, আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন। যারা খেয়াল করে এই শেয়ারটাতে বাই এন্ট্রি নিয়েছিলেন, তারা দেখেন এখান থেকে শুরু করে 12 টাকার একটা শেয়ার বর্তমানে 26 টাকা রেঞ্জে অবস্থান করতেছে। বেশ ভালো একটা অবস্থানে অবস্থান করতেছে। দেখেন এখান থেকে আস্তে 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 মুভ দিয়ে এটা 26 টাকা রেঞ্জে চলে গেছে। এখন আমরা এই পয়েন্টটাকে 1 ধরেছি, এটাকে 2 ধরেছি, এটাকে 3 ধরেছি, এটাকে 4 ধরেছি, এটাকে 5 ধরেছি। আমাদের একটা ওয়ার্কশপ আমরা ইলোট ওয়েভ নিয়ে করবো, বেসিক স্ট্রাকচার অফ ইলোট ওয়েভের উপরে। 1 2 3 4 5, আচ্ছা 5। তো যারা এই পজিশনে এন্ট্রি নিয়ে আছেন, তাদের তো খুব ভালো অবস্থানেই আছেন। ফার্স্ট কাজ হবে যে নতুন করে এই শেয়ারে আর এন্ট্রি নেওয়ার সুযোগ নাই। কারণ ওয়েভ 5 আসলে অ্যাকচুয়ালি যে কতটুকু লম্বা হবে সেটা আসলে পরিমাপ করাটা খুবই ডিফিকাল্ট। এটা হতে পারে যে অনেক লম্বা হতে পারে, হতে পারে যে এটা ট্রাঙ্কেটেড হতে পারে। বাট এখন এটা ট্রাঙ্কেটেড হবে না, বাট এক্সটেনশন করে, অর্থাৎ অতিরিক্ত লম্বা হবে কিনা সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। আজকে প্রচুর ভলিউম ছিল এবং দেখেন আজকে হিউজ অ্যামাউন্টের ভলিউম ছিল। এবং এই ভলিউমের হাই যদি আমি দেখি, আমার মনে হয় যে এইটা তার হিস্ট্রিক্যাল ভলিউম, ঠিক এই দেখেন, এই যে হিস্ট্রিক্যাল ভলিউম, তারপরে একদিন পরেই 2 দিন পরেই সেটা নাই, গায়েব হয়ে গিয়েছিল। সো ওই ভলিউম রেঞ্জের কাছাকাছি পৌঁছে গেছে, যে কারণে এখন এই স্টকটাতে নতুন করে এন্ট্রি নেওয়ার সুযোগ নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যারা আমরা অলরেডি এন্ট্রি নিয়ে আছি, তারাও আমরা কখনোই ভয় পাবো না। তারা আমরা ট্রেইলিং স্টপ লস ব্যবহার করব। কি ব্যবহার করব? ট্রেইলিং স্টপ লস। ট্রেইলিং স্টপ লস ব্যবহার করে প্রত্যেক দিন এটাকে মেজার করব এবং প্রত্যেক দিনই নতুন নতুন করে স্টপ লস বসাবো। দেখেন আজকে এটা এখন 10%-এর মতো বাড়ছে। যেহেতু 10% বেড়েছে, কালকেই কিন্তু এটা আবার 10% নিচে নামবে না। কারণ আমার 3% করে নামার একটা বাউন্ডারি এখন পর্যন্ত আছে। যে হঠাৎ করে সেল দিতে পারি নাই, ভয় এসে গেছে, একটু ক্যান্ডেল রেড হয়ে গেছে, কারেকশন ফেস করতেছে। সো ওই রকম জায়গাতে কোনো প্রকার ডিসিশন না নিয়ে আপনি ট্রেইলিং স্টপ লস ফলো করেন। এবং এই শেয়ারটার জন্য এখন হচ্ছে ট্রেইলিং স্টপ লস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে যদি আমরা যাই হচ্ছে স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মাতে যদি আমরা দেখি, আজকে যে প্রাইসটাতে এই শেয়ারটা উঠেছিল ওপেনিং এর সঙ্গে সঙ্গে, এইটা ছিল এই স্টক হিস্টোরিক্যাল যে হাই গুলো আছে রিসেন্ট সময়ের। এই দেখেন হিস্টোরিক্যাল হাই, তার মানে এইখানে যদি একটু ধরি আমি, তাহলে দেখবো যে এই যে হাই পয়েন্ট, একবার দুইবার ওই হাই পয়েন্টে বাধা পেয়েই স্টকটা নিচের দিকে এসেছে। ওই পয়েন্টে বাধা পেয়ে স্টকটা নিচের দিকে চলে এসেছে। সে একটা রেড ক্যান্ডেল দিয়েছে। এখন আমি যদি এই যে দেখেন এটাকে ছোট করি, তাহলে দেখবেন যে আপনি এখন এটাকে সুন্দরভাবে দেখতে পারতেছেন যে অ্যাকচুয়ালি প্যাটার্নটা ছিল হচ্ছে এই রকম। দেখেন এই হচ্ছে তার প্যাটার্ন, ঠিক আছে। এইখান থেকে এইভাবে সে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে।
উপরের দিকে ব্রেকআউট করেছে, উপরের দিকে ব্রেকআউট করে এইটা যে ওয়েভ ফোর সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু এখন ডে চার্টে চলে এসেছি। এখানে ওয়ান, এখানে টু ধরেছি আমি, ধরে এটা থ্রি, এইটা ফোর, এবং ফোর যে ওয়ানের কারেকশন বরাবর এসেছে সেটাও আমরা বুঝতে পারতেছি। এবং এইখানে এসেই সে এইখানে এসে ডাবল টপ করতেছে, দেখেন এই পয়েন্টের সাথে সে এই পয়েন্টে ডাবল টপ করতেছে। এখন এখন আমাদের করণীয় হচ্ছে এই শেয়ারটাকে বর্তমানে অবজার্ভ করা, না সেল দেওয়া, না নতুন করে বাই করা। আমরা দেখবো যে এইখানে যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন যেটা ক্রিয়েট হয়েছে, এই ফ্ল্যাগ প্যাটার্ন সেটা ভ্যালিড হয় কিনা, এই ফ্ল্যাগ প্যাটার্নটা ভ্যালিড হয় কিনা। যদি এই ফ্ল্যাগ প্যাটার্নটা ভ্যালিড হয় তাহলে কিন্তু তার আরো সামনে যাওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে আমরা ট্রেইলিং স্টপ লস ফলো করব। এবং যদি আমরা দেখি যে এই ফ্ল্যাগ প্যাটার্নটি ভ্যালিড হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু যারা নতুন করে বাই করবে তারা বিপদে পড়বে। কারণ এটা আবার কারেকশন নিয়ে কিছুটা নিচে নামতে পারে, কারণ এখানে ডবল টপ তখন অ্যাক্টিভ হয়ে যাবে। সো এইটা এই দিক থেকে সরে এসে হয়তো বা কারেকশন মোডে আসতে পারে। সো তাদের জন্য কথা হচ্ছে যে এটাকে অবজারভেশনে রাখেন, নতুন করে বাই করা যাবে না। অবজারভেশনে রাখেন যে এই যে পয়েন্টটা আছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 6230। এই 6230 বা আজকে যেটা টপ ছিল 6250, এই যে 6250 এই লেভেলটার উপরে এই যে শ্যাডোটার উপরে কোনো গ্রিন ক্যান্ডেল নতুন করে তৈরি হচ্ছে কিনা, বা এই লেভেল থেকেই বা কোনো একটা গ্রিন ক্যান্ডেল নতুন করে তৈরি হচ্ছে কিনা, যে ক্যান্ডেলের কারণে হয়তো আমরা দিন শেষে বুঝতে পারবো যে এখান থেকে রিটার্নটা শুরু হয়ে গেল। যদি সেটা না করে তাহলে এই ডবল টপটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ওকে, এখন সিমিলার কথা হচ্ছে আমাদের অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জন্য। অলিম্পিক ইন্ডাস্ট্রিজকেও যদি আমরা ভাগ করি তাহলে সিমিলার প্যাটার্নই পাচ্ছি, ওয়ান, টু, থ্রি, ফোর অ্যান্ড ফাইভ। সো এখানেও আমরা আমাদের ট্রেইলিং স্টপ লসের যে প্রসেসটা আছে, এই ট্রেইলিং স্টপ লসের প্রসেসটা ফলো করব। তাহলে আমরা এখান থেকে নতুন করে বাই না করে এটাকে ফলো করতে করতে আমরা যাব। এবং এর হিস্ট্রিক্যাল যদি আমরা দেখি, দেখেন হিস্ট্রিক্যালে দেখলে মনে হবে যে এটা আসলে খুব একটা বেশি রান করেই নাই। তার মানে এই স্টকটা সামনে আরো বাড়ার সুযোগ অবশ্যই আছে, জায়গা আছে। আমি বলতেছি না যেটা বাড়বে, আমি শিওর না যেটা বাড়বে, বাট যেহেতু যেহেতু একটা বড় একটা ক্যান্ডেল, এটাকে মাসের চার্ট, মাসের চার্টে বেশ বড় একটা ক্যান্ডেল আগের জায়গাটাকে ব্রেক করে বেরিয়ে গেছে। বাট এইটা ব্রেক করার সময় এই যে ব্রেকটা করলো যেটা আমরা দেখতে পারতেছি, আমি একটু মার্ক করেই রাখলাম, ঠিক আছে। এই যে দেখেন এই যে ব্রেকটা করলো, এই ব্রেক করার সময় এখানে যে পরিমাণ ভলিউমের দরকার ছিল, দেখেন এই যে এই পয়েন্টগুলোতে যে পরিমাণ ভলিউম, স্ট্রং ভলিউম আমরা চেয়েছি, আমরা পাচ্ছিলাম বারবার, সেই ভলিউমের কারণে কিন্তু এটা ব্রেক করে অনেকটাই উপরের দিকে চলে গেছে। সেই পরিমাণে স্ট্রং ভলিউম রেঞ্জ আমরা এই পর্যায়টাতে এখনো পাই নাই, তার মানে এটা এখনো মানুষকে আকৃষ্ট করতে পারতেছে না। যদি সেটা হঠাৎ করে ভলিউম চলে আসে দু একদিন, যদি সেই ভলিউমের স্টিডিনেস থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে অলিম্পিক হয়তো বহুদূর পর্যন্ত যাবে। বাট স্টিল আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, সে হচ্ছে ব্রেকআউট করতেছে, বাট ভলিউম রেঞ্জটা ডেইলি চার্টে তার এই পোর্শন গুলোতে যে রেঞ্জের ভলিউম ছিল, ঠিক সিমিলার পোর্শনের ভলিউম আমরা এখানে তো জানি, এখানে এখানে ওই রেঞ্জ পর্যন্তও ভলিউম আমরা এখনো পাই নাই। সো আমাদের টানা কয়েকদিন অলিম্পিকে ভলিউম লাগবে। সো সেই ভলিউমটা আসলে পরে নতুন এন্ট্রিটা অবশ্যই হবে, আর যারা এন্ট্রি নিয়েছেন অলরেডি তারা হচ্ছে ট্রেডিং স্টপ লস ফলো করবেন। বাট আমি জানি না যে সে ওই ভলিউমটা পাবে কিনা, আর ওই ভলিউমটা পাইলে পরেই এটা হচ্ছে আপ ট্রেন্ডের দিকে যাবে। আর যদি না পায় তাহলে এখানে হয়তো আরো কিছুটা দিন ওয়েট করবে, কিছুটা অ্যাকুমুলেশনের ভেতর দিয়ে যাবে, কিছুটা ছোট ছোট ক্যান্ডেল করে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করবে। তো মূলত এই ছিল হচ্ছে আমাদের অলিম্পিক নিয়ে আলোচনা। আজকে আমরা তিনটা স্টক নিয়ে কথা বলেছি, মিডল্যান্ড ব্যাংক নিয়ে কথা বলেছি, স্কয়ার ফার্মা নিয়ে কথা বলেছি, তো অলিম্পিক নিয়ে কথা বলেছি। কারণ হচ্ছে এই শেয়ারগুলো অনেকটাই বেড়ে গেছে। তাই আমার মনে হয়েছে যারা আমার স্টক থেকে নিয়মিত ফলোয়ার যারা আছেন, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে আমার একটা মেসেজ দেওয়া দরকার, যাতে করে তারা এই ধরনের স্টকের ফাঁদে না পড়েন।
যারা হচ্ছে 800 টাকা দিয়ে বা 900 টাকা দিয়ে সোনালী পেপার বা জেমিনি সি ফুড কিনেছিল, তাদের অবস্থা আসলে আপনারা বা যারা ওই ফাঁদে পড়েছে তারাই আসলে বুঝতে পারবে যে তাদের সিচুয়েশনটা আসলে কি। সো বুঝে শুনে তারপরে স্টকে এন্ট্রি নেওয়াটা উত্তম। পাশাপাশি আপনারা মার্কেট স্ট্রাকচার বোঝার জন্য যে কোন সময়টাতে আসলে আমরা অ্যাকুমুলেশন জোন, আমি যদি এই পয়েন্টগুলোতেই একটু একটু করে অ্যাকুমুলেট করতাম তাহলে তো আজকে আমার প্রফিটেই থাকতাম। তাহলে এইটা এখান থেকে পড়ে যাবে কিনা আমার চিন্তা করা লাগতো না, আমি এখানে স্টপ লস ধরে বসতাম। তার মানে কি এইটাই কি সেই স্টক? না, মার্কেটে এখন অনেক স্টক আছে যেগুলো অ্যাকুমুলেশন জোনে আছে। কেউ অ্যাকুমুলেশন জোনে শুরুতে আছে, কেউ অ্যাকুমুলেশন মাঝখানে আছে, কেউ একদম শেষ লাস্ট স্টেজে অবস্থান করতেছে। সো এই মার্কেট স্ট্রাকচারটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আমি মার্কেট স্ট্রাকচার বুঝতে পারি তাহলে এই শেয়ারগুলো যেগুলো অ্যাকুমুলেশন জোনে আছে, লম্বা সময় ধরে অ্যাকুমুলেট হচ্ছে, সেই শেয়ারগুলোকে খুঁজে বের করে আমি সেই শেয়ারগুলোতে এন্ট্রি নিলে আমি এরকম একটা লম্বা র্যালি হয়তো এনজয় করতে পারবো। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের আজকের কথাবার্তা। সো আমি আমাদের ওয়ার্কশপের ডিটেলস, আমাদের ফর্ম ফর্ম এবং কি কি থাকছে আউটলাইনে সবকিছু আমাদের ভিডিওর পিন কমেন্টে অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা রেজিস্ট্রেশন করে চলে আসবেন। 13 তারিখে আমাদের প্রথম অনলাইনে ক্লাসটা হবে। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।